আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট শিটের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা এনইউ বিবিএস এবং বিবিএ অনার্স পরীক্ষায় 2013 সালে এসেছিল এবং বিভিন্ন কস্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট শিটের পরীক্ষা যেখানে যেখানে হয়, পাবলিকে, প্রাইভেটে, যেখানেই হোক না কেন, এই কস্ট শিটের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। From the following information of Sonali Limited, prepare a cost sheet on December 31, 2013. 2013 সালের 31শে ডিসেম্বরের জন্য আমরা একটা কস্ট শিট রেডি করব সোনালী লিমিটেডের। এর জন্য কিছু তথ্য আমাদের এখানে দেওয়া হয়েছে। পার্টিকুলার্স 31, 12 and 12, এরপর দেওয়া আছে 31, 12 and 13। এটার অর্থ হচ্ছে 31, 12, 12, এটার অর্থ হচ্ছে এটা হচ্ছে প্রারম্ভিক টাকার ব্যালেন্স বা প্রারম্ভিক টাকার ঘর, আর 31, 12, 13 এটার অর্থ হচ্ছে সমাপনী টাকার ঘর। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক, আর 31, 12, 12 এটা হচ্ছে আমাদের সমাপনী। স্টক অফ র মেটেরিয়ালস আমাদের প্রারম্ভিকে দেওয়া আছে এবং সমাপনীতে দেওয়া আছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস প্রারম্ভিকেও আছে, সমাপনীতে আছে। স্টক অফ ফিনিশ গুডস 2000 প্রারম্ভিকে আছে, বাট সমাপনীতে টাকার ঘরটা এখানে মিসিং আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে এই টাকাটা আমাদেরকে বের করতে হবে। পারচেস অফ র মেটেরিয়ালস দেওয়া আছে, ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে। এরপর নিচে কিছু সমন্বয় দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অফ ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের উপর 20% হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড টাকা 3.50 পার ইউনিট, তাহলে বিক্রয় ও বন্টন খরচ হবে আমাদের প্রতি এককে 3 টাকা 50 পয়সা করে। তাহলে প্রতি একক বলতে কোন এককগুলোকে বুঝাইছে? এখানে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন মূলত বিক্রয় এককের উপর হয়। ওকে, তাহলে বিক্রয় এককের উপরে আমরা 3.50 পার ইউনিটটা হিসাব করব। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস আমাদের দেওয়া আছে 3000 একক, অ্যান্ড সেলস ইউনিট দেওয়া আছে আমাদের 34,000 একক। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস পার ইউনিট অ্যান্ড হোয়েন প্রফিট 25% অফ সেলস, বিক্রয়ের উপর যদি 25% মুনাফা হয় তাহলে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য কত, এটা বের করার জন্য বলা হয়েছে। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য বের করতে গেলে আমাদেরকে মোট বিক্রয় মূল্যটা আগে নির্ণয় করতে হবে, আর মোট বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে আমাদেরকে কস্ট শিটটা বের করতে হবে। আর কস্ট শিট নির্ণয় করার জন্য আমাদেরকে স্টক অফ ফিনিশ গুডসের যে টাকাটা মিসিং ফিগার আছে, এই মিসিং ফিগারটাও আমাদেরকে বের করে নিতে হবে। তো মিসিং ফিগারের আগ পর্যন্ত আমরা কস্ট শিটটা রেডি করতে পারবো। যখনই আমরা মিসিং ফিগারের লাইনটাতে যাব তখন আমাদেরকে কিছু নোট করে আমরা মিসিং ফিগারটা বের করে নিব। ওকে, তো আমরা শুরু করি কিভাবে আমরা কস্ট শিটটা করব। তার জন্য আমরা একটা কস্ট শিটের ঘর করেছি। আমরা লিখেছি স্টেটমেন্ট অফ কস্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2013। তো আমাদের প্রশ্নে আমরা দেখছি এখানে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস আছে, আবার ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস আছে। এরপরে আমরা দেখছি এখানে পারচেস অফ র মেটেরিয়াল আছে, আবার আমরা দেখছি এখানে আমাদের ডিরেক্ট ওয়েজেস আছে। তাহলে একটা কস্ট শিট শুরু করতে গেলে প্রথম আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে র মেটেরিয়াল দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস 2 লাখ, এর সাথে আমরা যোগ করব পারচেস অফ র মেটেরিয়াল 25 লাখ। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালের সাথে পারচেস অফ র মেটেরিয়াল যোগ করব, এবং এন্ডিং স্টক অফ র মেটেরিয়ালস আমরা মাইনাস করলে পেয়ে যাব র মেটেরিয়াল ইউজড। এই কাজটা আমরা এখানে করেছি। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস আমরা লিখেছি 2 লাখ, অ্যাট পারচেস অফ র মেটেরিয়াল আমরা লিখেছি 25 লাখ, তাহলে যোগ করে হয়েছে আমাদের 27 লাখ। এরপরে আমরা মাইনাস করেছি এন্ডিং স্টক অফ র মেটেরিয়ালস 1,50,000, এটা মাইনাস করলে আমরা পাচ্ছি এখানে 25,50,000। তাহলে এটার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, এরপর হচ্ছে পারচেস অফ র মেটেরিয়ালস, মাইনাস করব আমরা এন্ডিং স্টক অফ র মেটেরিয়ালস। এটা মাইনাস করার সাথে সাথে আমরা পাচ্ছি র মেটেরিয়াল ইউজড অথবা র মেটেরিয়াল কনজিউম। এরপরে আমাদেরকে যোগ করতে হবে ডিরেক্ট কি এক্সপেন্স আমাদের প্রশ্নে আছে। আমরা দেখছি এখানে ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে ডিরেক্ট ওয়েজেসটা আমরা পাচ্ছি, আর ডিরেক্ট নামে কোনো এক্সপেন্স আমরা এখানে দেখছি না। এই ডিরেক্ট ওয়েজেসটা আমরা এখন
র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা যোগ করব। তাহলে র মেটেরিয়াল ইউজডের পরে আমরা লিখেছি ডিরেক্ট ওয়েজেস, এই আইটেমটা যোগ করে আমরা পাচ্ছি প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট হয়েছে আমাদের এখানে 37,55,000। এই প্রাইম কস্টের পরে আমাদের প্রয়োজন হচ্ছে ফ্যাক্টরি সংক্রান্ত যত খরচ আছে এই খরচগুলো। তা আমাদের প্রশ্নে ফ্যাক্টরি ওভারহেড নামে একটাই মাত্র খরচ আছে 6 লাখ টাকার, এই ফ্যাক্টরি ওভারহেডটা আমরা এখন যোগ করব। তাহলে প্রাইম কস্টের পরে আমরা যোগ করছি এখানে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাচ্ছি আমরা ওয়ার্ক কস্ট 43,55,000 টাকা হচ্ছে আমাদের ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয়। ওয়ার্ক কস্টের পরে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেসগুলো বা ওয়ার্ক ইন প্রসেসটা। তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে আমরা দেখছি একটা ওপেনিংয়ে টাকা আছে, একটা ক্লোজিংয়ে টাকা আছে। তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং টাকাটা আমরা 1 লাখ টাকাটা যোগ করব এবং ক্লোজিং 80,000 টাকাটা আমরা মাইনাস করব। তাহলে এই ওয়ার্ক কস্টের পরে আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা যোগ করলাম 1 লাখ, মাইনাস করলাম এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস 80,000। এটা মাইনাস করে আমরা যেটা পাচ্ছি এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় হচ্ছে 43,75,000। এরপরে আমরা যোগ করব আমাদের স্টক অফ ফিনিশ গুডস। স্টক অফ ফিনিশ গুডসের আমাদের ওপেনিং টাকাটা আছে বাট ক্লোজিংয়ের টাকাটা নাই। তাহলে ওপেনিং টাকাটা পর্যন্ত আমরা যোগ করে রাখতে পারবো। তাহলে স্টক অফ ফিনিশ গুডসের ওপেনিং টাকাটা 2,40,000 টাকা আমরা যোগ করি। এই ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 2,40,000 টাকা লিখলাম, এটা যোগ করে পাচ্ছি আমরা 46,15,000। এইটুকু পর্যন্ত আমাদের প্রশ্নে দেওয়া আছে। এইটুকু পর্যন্ত আমরা খুব স্মুথলি অঙ্কটা করতে পারি। বাট এরপরে যখন আমরা এন্ডিং স্টক অফ ফিনিশ গুডসের টাকাটা বসাতে যাব, বাট আমাদের প্রশ্নে এটা মিসিং ফিগার, এটা প্রশ্নবোধক দেওয়া হয়েছে, এই টাকাটা আমাদের কাছে নাই, এই টাকাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই টাকার জন্য আমরা 3টা নোট করব। এই টাকাটা বের করার জন্য আমরা 3টা নোট করব। প্রথম নোট হবে আমাদের প্রোডাকশান ইউনিটটা বের করতে হবে। আমাদের প্রশ্নে প্রোডাকশান ইউনিটটা দেওয়া নেই, এই প্রোডাকশান ইউনিটটা আমরা বের করব। প্রোডাকশান ইউনিট বের করার পরে আমরা কস্ট পার ইউনিট বের করব, একক প্রতি ব্যয় বের করব। একক প্রতি ব্যয় বের করার পরে আমরা এন্ডিং স্টক অফ ফিনিশ গুডসের টাকাটা বের করব। এই 3টা কাজ আমাদের করতে হবে। তাহলে এই 3টা কাজ করার জন্য আমরা 3টা নোট করব। আমরা প্রথম নোটটা করেছি ক্যালকুলেশন অফ প্রোডাকশান ইউনিট। তাহলে প্রোডাকশান ইউনিট বের করব কিভাবে? প্রোডাকশান ইউনিট বের করব, আমাদের প্রশ্নে সেলস ইউনিটস দেওয়া আছে, আমাদের অঙ্কে ওপেনিং ফিনিশ গুডসের ইউনিট দেওয়া আছে, আমাদের প্রশ্নে এন্ডিং ফিনিশ গুডসের ইউনিট দেওয়া আছে। এই আইটেমগুলো কোথায় দেওয়া আছে আমরা একটু দেখব। আমরা দেখছি এই যে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসের একক দেওয়া আছে আমাদের প্রশ্নে 2000, আমি একটু মার্ক করে দিচ্ছি এখানে 2000। আমাদের প্রশ্নে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 3000। আমাদের প্রশ্নে সেলস ইউনিট দেওয়া আছে 34,000। এই 3টা একক আমাদের কাছে দেওয়া আছে। এই 3টা এককের হিসাব করে আমরা প্রোডাকশান ইউনিটটা বের করে নিব। ওকে, তাহলে এই যে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 2000 একক, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 3000 একক এবং সেলস ইউনিট দেওয়া আছে 34,000 একক। এই কাজটা আমরা বের করব প্রোডাকশান ইউনিট বের করার জন্য। তাহলে প্রোডাকশান ইউনিট বের করতে গেলে আমাদেরকে প্রথমে আমরা সেলস ইউনিট লিখব। সেলস ইউনিট হচ্ছে আমাদের 34,000। সেলস ইউনিট থেকে আমরা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসের যে ইউনিটটা আছে 2000, এই 2000 একক বিয়োগ করব এবং এন্ডিং স্টক অফ ফিনিশ গুডসের যে এককটা আছে এটা আমরা যোগ করব। তাহলে এই আইটেমগুলো যোগ করে আমরা পাচ্ছি 35,000 একক আমাদের প্রোডাকশান ইউনিটস। এটা হচ্ছে আমাদের প্রথম নোট। 2 নাম্বার নোট হবে আমাদের ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। আমরা একক প্রতি ব্যয় বের করব। তো একক প্রতি ব্যয় বের করার জন্য আমরা একটা সূত্র এখানে লিখেছি। সূত্র হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারডকে আমরা প্রোডাকশান ইউনিট দিয়ে ভাগ করব। তাহলে প্রোডাকশান ইউনিট তো আমরা বের করে নিয়েছি 35,000 একক। তাহলে 35,000 একক আমরা এখানে বসাতে পারি। বাট আমাদের প্রশ্নে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কোথায় আছে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হচ্ছে আমাদের কস্ট শিটের ভিতরে আছে। এই যে আমরা এখানে বের করে নিয়েছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 43,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারকে আমরা প্রোডাকশান ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কস্ট পার ইউনিট, একক প্রতি ব্যয়। তাহলে 43,75,000কে 35,000 দিয়ে ভাগ করে আমরা একক প্রতি ব্যয় পেয়েছি 1,25,000 টাকা। এটা হচ্ছে আমাদের একক প্রতি ব্যয়।
3 নাম্বার নোট আমরা করব, 3 নাম্বার নোট আমরা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ এন্ডিং ফিনিশ গুডস। তাহলে আমাদের এন্ডিং ফিনিশ গুডস কত টাকা এটা আমরা বের করব। আমাদের প্রশ্নে এন্ডিং ফিনিশ গুডসের একক দেওয়া ছিল 3000 একক। এই 3000 একক আমরা প্রথম নোটে আমরা লিখেছি 3000 একক। এই 3000 এককটা আমরা এখানে বসাবো। 3000 একক, এই 3000 এককের প্রতি এককে ব্যয় কত একটু আগে আমরা বের করেছি 2 নাম্বার নোটে 125 টাকা। এই 3000কে আমরা 125 টাকা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব এন্ডিং স্টক অফ ফিনিশ গুডস 3,75,000 টাকা। তাহলে এন্ডিং ফিনিশ গুডসের একককে আমরা কাকে দিয়ে গুণ করব? কস্ট পার ইউনিট। আমরা 2 নাম্বার নোটে যেটা বের করেছি 125 টাকা, এটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এন্ডিং স্টক অফ ফিনিশ গুডস। আমাদের যে প্রশ্নবোধক দিয়ে যে মিসিং ফিগারটা ছিল সে টাকাটা এখন আমাদের বের হয়ে আসছে 3,75,000 টাকা। এখন আমরা কস্ট শিটে চলে যাব। এই 46,15,000 থেকে আমরা এন্ডিং স্টক অফ ফিনিশ গুডস, এই যে আমরা নোট 3 দিয়ে এখানে আমরা ক্লিয়ার করে দিয়েছি কোথা থেকে টাকাটা এনেছি, নোট নাম্বার 3 থেকে 3,75,000 টাকা। এই টাকাটা মাইনাস করার সাথে সাথে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড হয়েছে আমাদের 42,40,000 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরে আমাদের প্রয়োজন হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স। তো আমাদের প্রশ্নে কমার্শিয়াল এক্সপেন্স দুইটি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এই দুইটা কমার্শিয়াল এক্সপেন্স। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের প্রশ্নে বলেছে ফ্যাক্টরি ওভারহেডের 20% হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমাদের প্রশ্নে দেওয়া আছে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকার উপর 20% আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের প্রশ্নে বসাবো। এই 6 লাখ টাকার 20% হচ্ছে 1,20,000 টাকা, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বসিয়ে দিলাম। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলা আছে 3 টাকা 50 পয়সা পার ইউনিট। তাহলে 3 টাকা 50 পয়সা ধরবো আমি কোন এককের উপর ধরবো? আমাদের প্রশ্নে ক্লিয়ার করে বলে নাই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কার উপরে ধরবো। যদি বলা না থাকে তাহলে আমরা বিক্রয় এককের উপরে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা ক্যালকুলেশন করব। তা আমাদের প্রশ্নে সেলিং ইউনিট দেওয়া আছে এখানে 34,000। এই 34,000কে আমরা 3 টাকা 50 পয়সা দিয়ে গুণ করে আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা বের করে নিব। তাহলে এই 34,000 একককে আমরা 3 টাকা 50 পয়সা দিয়ে গুণ করে আমরা সেলিং ওভারহেড বের করলাম 1,19,000 টাকা। 1,20,000 এবং 1,19,000 যোগ করলে পাচ্ছি আমরা 2,39,000 টাকা। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে কমার্শিয়াল এক্সপেন্সটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা টোটাল কস্ট 44,70,000 টাকা। তাহলে আমাদের প্রশ্নের টোটাল কস্ট পর্যন্ত আমরা বের করে ফেলেছি। এরপরে প্রয়োজন হচ্ছে আমাদের প্রফিট। তাহলে আমাদের প্রফিটটা কীভাবে বের করব এটা আমাদের প্রশ্নে বলা আছে। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস পার ইউনিট? আমাদের একক প্রতি বিক্রয় বের করার জন্য বলা হয়েছে যখন হোয়েন প্রফিট 25% অফ সেলস, বিক্রয়ের উপরে 25% ধরে প্রফিট বসিয়ে আমরা সেলিং প্রাইস পার ইউনিটটা বের করে নিব। বাট আমরা যখন কস্ট শিট করতে যাচ্ছি এই কস্ট শিটে আমরা কোনো জায়গায় সেলসের টাকাটা আমরা পাইনি। সো আমাদের প্রশ্নে কিসের টাকা আছে? আমাদের প্রশ্নে দেওয়া আছে টোটাল কস্টের টাকা। যদি প্রশ্নে টোটাল কস্টের টাকা থাকে ওই সেলিংয়ের উপরে যেটা সেলসের উপরে যে প্রফিটটা বলেছে এই প্রফিটটাকে ক্যালকুলেশন করে আমরা কস্টের উপরে নিয়ে আসব, টোটাল কস্টের উপর নিয়ে আসব। ওকে, এই টোটাল কস্টের উপরে ক্যালকুলেশন আমরা করব প্রফিটের টাকা। এটা কিভাবে করব? আমাদের প্রশ্নে প্রফিট বলেছে বিক্রয়ের উপর 25%। যদি প্রফিট বিক্রয়ের উপর 25% বলে আমরা 100 টাকা থেকে 25 টাকা বিয়োগ করব। বিক্রয়ের উপর যদি প্রফিট 25% বলে 100 টাকা থেকে আমরা 25 টাকা বিয়োগ করে নিচে বসাবো আমরা 75 টাকা। আর প্রফিট হচ্ছে আমাদের 25 টাকা, উপরে বসাবো আমরা 25 টাকা। তাহলে 100 থেকে 25 বিয়োগ করে আমরা নিচে বসাবো 75 আর 25কে বসাবো আমরা উপরে। ওকে, এরপরে গুণ করে দিব আমাদের টোটাল কস্ট। ওকে, টোটাল কস্ট দিয়ে যদি আমরা গুণ করি আমাদের প্রফিটটা চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রফিট বিক্রয়ের উপর 25% বললে 100 থেকে আমরা 25 বিয়োগ করব, তাহলে 75 পাবো, নিচে বসাবো 75, উপরে বসাবো 25 আর গুণ করব টোটাল কস্ট। এই টোটাল কস্টটা আমরা গুণ করার সাথে সাথে আমাদের প্রফিট চলে আসবে 14,93,000 টাকা। এই টোটাল কস্টের সাথে প্রফিটের টাকাটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের সেলস বের হবে 59,72,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল সেলস। এখন আমাদের রিকোয়ারমেন্ট কী ছিল? আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেলিং প্রাইস পার ইউনিট। আমরা এখানে প্রফিট পর্যন্ত বের করে নিয়েছি, আমরা সেলস পর্যন্ত বের করে নিয়েছি, টোটাল সেলস পর্যন্ত আমরা বের করে নিয়েছি।
এখন আমাদের রিকোয়ারমেন্ট যেটা চেয়েছে সেটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। এখানে যে মোট বিক্রয় দেওয়া আছে 59,72,000 টাকা, এটা কিন্তু 34,000 এককের বিক্রয় দেওয়া আছে। এরা বলেছে এক এককে বিক্রয় কত হবে। তাহলে এই 59,72,000 টাকাকে আমরা আমাদের টোটাল যে সেলস ইউনিট দেওয়া আছে 34,000, এই 34,000 একক দিয়ে ভাগ করলে এক এককে বিক্রয় কত হবে সেটা বের হয়। তাহলে এখানে এক এককে বিক্রয় হচ্ছে 175.65 টাকা। এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে টোটাল সেলসকে আমরা আমাদের সেলস ইউনিট দিয়ে ভাগ করলে আমরা সরাসরি পেয়ে যাব সেলিং প্রাইস পার ইউনিট। এভাবে আমাদের প্রশ্নের আমরা সমাধান করব। তাহলে প্রথম আমরা এখানে একটা কস্ট শীট বের করেছি, কস্ট শীট বের করার পরে আমরা প্রফিট বের করেছি, প্রফিট বের করার পরে আমরা সেলস বের করেছি, সেলসের টাকাকে আমরা সেলসের ইউনিট দিয়ে ভাগ করে আমরা সেলিং প্রাইস পার ইউনিট বের করে নিয়েছি। ওকে, এই ছিল আমাদের প্রশ্নের উত্তর। আশা করি বুঝেছো সবাই। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পরীক্ষা পাবা। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।